আমাদের বৃহত্তর নোয়াখালী গৌরব। আমি একজন নোয়াখালীতে বাস করি, আবার ওনার বাড়ির কাছাকাছি ফেনী পাইলটের জন্য স্টুডেন্ট ছিলাম। তো ওনার মনে নেই হয়তো, আমরা তো অনেক আগের ইতিহাস। তো যা হোক, আজকে ওনাকে আমি আমাদের এই প্রতিষ্ঠানে আসার জন্য আন্তরিক কৃতজ্ঞতা দিচ্ছি এবং ওনার লেকচার দেওয়ার জন্য, ওনার আজকে উপস্থাপন করার জন্য আমরা অনুরোধ করছি, বিনয় অনুরোধ করেছি। আমি অত্যন্ত আনন্দিত যে আমি দাঁড়িয়ে আছি, গর্বিত বাবা মা আপনারা, যাদের সন্তান হতে পারে পৃথিবীর সেরা মানুষ, হতে পারে একটা বড় কোম্পানির সিইও, হতে পারে একজন আইনস্টাইন, হতে পারে তারা একজন ইলন মাস্ক। আপনারা জানেন এই সন্তানের কি পটেনশিয়াল। এদেরকে যদি আমরা একটু এম্পাওয়ার করতে পারি, তারা সমাজের সেরা মানুষ হতে পারে, তার সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হতে পারে। এবং বেশিরভাগ দেখা যায় এই বাচ্চাগুলা, এই সন্তানগুলা অন্য যে কোনো মানুষ থেকে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি স্ট্রং। তো আমরা সবাই মিলে কাজ করি, ইনশাল্লাহ আমরা এদেরকে একটা জায়গায় নিতে পারবো। এই দেশের সমস্ত আন্ডার ডেভেলপিং যে বাচ্চাগুলো আছে বা মধ্যবয়সী আছে, কেন আমার অনেক পেশেন্ট আছে যারা 20-এর ঘরে, মানে 20-এর মধ্যে আছে, 20, 22, 24, এটা কিন্তু পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসছে। তো সব বয়সেই এই ইমপ্রুভমেন্টটা সম্ভব। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য খাতের উন্নয়নও লক্ষণীয়, কিন্তু অনিরাপদ খাবার এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফলে বেড়েই চলছে রোগ। ফলে স্বাস্থ্য খাত এখন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী মোট মৃত্যুর ৭৪% মানুষ মারা যাচ্ছে অসংক্রামক ব্যাধি তথা ডায়াবেটিস, ক্যান্সার, লিভার সমস্যা, হৃদরোগ ও ফুসফুসের ব্যাধি ইত্যাদিতে। এই অসংক্রামক রোগগুলোকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। বাংলাদেশে লাইফস্টাইল ডিজিজে মৃত্যুর হার দ্রুত হারে বাড়ছে। বিগত কয়েক দশকে অসংক্রামক রোগের তুলনামূলক বিশ্লেষণে যে চিত্র ফুটে ওঠে তা রীতিমতো উদ্বেগজনক। 1986 সালে ছিল 8%, 2014 সালে ছিল 59%, 2017 সালে 67%, 2021 সালে 73%। স্বাস্থ্য বিশেষজ্ঞদের ধারণা, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে এসব রোগের প্রাদুর্ভাব মহামারী আকারে দেখা দেবে। কিন্তু কেন? চিকিৎসা ব্যবস্থার ব্যাপক উন্নতি, হাসপাতাল ও ডাক্তারের ক্রমবর্ধমান সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও সময়ের সাথে এই রোগগুলো কমছে না, বরং বেড়েই চলছে। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষ কোনো না কোনো রোগে আক্রান্ত। 2021 সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রতি 5 জন মানুষের মধ্যে 1 জন হৃদরোগে আক্রান্ত, প্রতি 10 জনে 1 জন ডায়াবেটিসে আক্রান্ত, প্রতি 5 জনে 1 জন উচ্চ রক্তচাপে আক্রান্ত। শুধু তাই না, এসব রোগে কেউ একবার আক্রান্ত হলে চিকিৎসার জন্য সারা জীবন ঔষধি খেতে হয়। ডক্টর মুজিবুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর 2009 সালে আমেরিকার ইউনিভার্সিটি অব উইসকনসিন থেকে বায়ো অর্গানিক কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি এবং টেক্সাস মেডিকেল ইউনিভার্সিটি থেকে মেডিসিনে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। তিনি নিজের জটিল অটো ইমিউন রোগ থেকে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় চিকিৎসা না পেয়ে পরবর্তীতে একজন আমেরিকান হলিস্টিক ফাংশনাল মেডিসিন ডাক্তারের চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন। এভাবেই তিনি ফাংশনাল মেডিসিন নিয়ে পড়াশোনায় আগ্রহী হন এবং ডক্টর অব ন্যাচুরোপ্যাথি ডিগ্রি সহ রিজেনারেটিভ ও ফাংশনাল মেডিসিনের অনেকগুলো ডিগ্রি অর্জন করেন এবং বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পুষ্টি, স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ে গ্র্যাজুয়েট সম্পন্ন করেন। যুক্তরাষ্ট্রে তিনি দীর্ঘদিন যাবৎ ন্যাচারাল ইন্টিগ্রেটিভ পদ্ধতিতে সফলভাবে চিকিৎসা প্রদান করছেন। এতে দুরারোগ্য রোগ ব্যাধিতে আক্রান্ত রোগীদের সুস্থতার গল্প পৃথিবীর সকল প্রান্তে ছড়িয়ে পড়ে। তার ইউটিউব চ্যানেল, ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে রোগ সংক্রান্ত অসংখ্য ভিডিও রয়েছে, যা অনুসরণ করে প্রতিনিয়ত বহু মানুষ সুস্থ হচ্ছে। বাংলাদেশে উন্নত স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে ডক্টর মুজিবুল হকের নিউ ইয়র্ক ও লন্ডন ক্লিনিকের পাশাপাশি ঢাকার ধানমন্ডিতে ও সিলেটে প্রতিষ্ঠা করা
করা হয়েছে সম্পূর্ণ প্রাকৃতিক ও সমন্বিত চিকিৎসা পদ্ধতির বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আমেরিকান ওয়েলনেস সেন্টার AWC। ডক্টর হকের সরাসরি ট্রেনিং প্রাপ্ত ডাক্তারগণ আমেরিকান ওয়েলনেস সেন্টারে চিকিৎসা সেবা প্রদান করেন। তারা সকলেই ইউএসএ থেকে ইন্টিগ্রেটিভ নিউট্রিশন বিষয়ে ট্রেনিং প্রাপ্ত এবং তাদের সফলতার গল্প আপনারা সরাসরি রোগীদের মাধ্যমে জানতে পারবেন। আমি আব্দুর রহমান, আমি একজন সরকারি কর্মকর্তা। আমি ডাইরেক্টর হিসেবে কর্মরত আছি সরকারি অডিট ডিপার্টমেন্টে। আসলে আমার LCX হার্টের ব্লক যেটাকে বলে এটা 100% ছিল। আমি অ্যাঞ্জিওগ্রাম করিয়েছিলাম, ডাক্তাররা বলেছে আইদার রিং করাতে হবে অথবা বাইপাসেরও প্রয়োজন হতে পারে। আমার আরো সমস্যা ছিল যে ডায়াবেটিসের কথা আপনি বলেছেন, ফ্যাটি লিভারের কথা বলেছেন, আমার কিজি অনেক হাই ছিল। এই একই সাথে আমি দীর্ঘদিন অসুস্থতার কারণে আমি আসলে ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। তো সেই অবস্থা আমি রিং না করিয়ে আমি এই চিকিৎসা আসলাম। তো স্থায়ী সমাধান প্রয়োজন, যে কারণে আসলে আমি আমেরিকান ওয়েলনেস সেন্টারে এসেছি। এখন আমার এই কোনো ধরনের অসুস্থতা নাই। আজকালে 8তলা 9তলা বিল্ডিং হেঁটে হেঁটে উঠে যায়। মাঝে মধ্যে চিনি বা ভাত খেয়েও দেখি, তারপর আলহামদুলিল্লাহ ডায়াবেটিস আমার বাড়ে না। আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে যে বিষয়টা আমি শিখেছি, উপলব্ধি করেছি এবং যেটা করে আমি উপকার পেয়েছি, সেটা হচ্ছে যে সঠিক খাওয়া, সঠিকভাবে খাওয়া আর সঠিক লাইফস্টাইল। আমি এখানে চিকিৎসা করে আমার যে পূর্বে যে হাই প্রেশারের আমি 10 বছর রোগী ছিলাম, আলহামদুলিল্লাহ সেখান থেকে আমি আজকে ওষুধ ছাপতে যাচ্ছি। এটা আমার জন্য একটা খুবই সুসংবাদ। আমি এত ভালো হয়েছি, এইরকম ভালো যে আমি হবো, এটা আমি চিন্তাও করি। আমি যখন করছি তখন আমি নিজে নিজে অনেকদিন ট্রাই করছি, বাট ইট ওয়াজ ওয়ার্কিং ফর মি। যখন আমি ডক্টর হকের কাছ থেকে ওষুধ নিলাম, ডক্টর অ্যাডভাইস নিলাম এবং তার একদম স্ট্রিক্ট যে আপনি এটা করবেন, এটা ফলো করলাম, আমি 3 মাসের মধ্যে আমি চেঞ্জ ফিল করলাম। না, আমি গেটিং মাই এনার্জি ব্যাক, আই ক্যান স্মাইল নাও। আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেটের সমস্যা নিয়ে, কিন্তু সেটা মানে ইমপ্রুভ করতেছিল না। তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি। আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। এন্ডোস্কোপি করার পরে ধরা পড়লো পাকস্থলীতে কার্সিনোজেনিক টিউমার। এটা শুনে তো আমরা প্রচন্ড কাঁপতে গেছি। এই ট্রিটমেন্টের পরে ওনার যে আবার এন্ডোস্কোপি করানোর পরে ধরা পড়লো যে টিউমারটা টোটালি গন, এবং সেই জন্য আমরা এতটাই স্যাটিসফাইড এবং এতটাই আনন্দিত আমরা যে ভাষায় বলে প্রকাশ করি, এবং ওদের কাছে আমরা সত্যি ভীষণভাবে কৃতজ্ঞ। He has improved. I've noticed a lot. What his dad says? Oh, he's happy because he's seeing him that he's improving, and my husband's always saying he's gonna be fine. He's gonna be fine. That's nice. Yeah. Okay. Yes, Good luck. Give me high five. Say bye to the doctor. Yay. See you later. AWC'র মূল উদ্দেশ্য হচ্ছে রোগের বাহ্যিক লক্ষণের আলোকে সাময়িক চিকিৎসা নয়, বরং রোগের প্রকৃত কারণ নির্ণয় করে চিকিৎসা দেয়া। এখানে চিকিৎসার ক্ষেত্রে নিম্নোক্ত প্রোটোকল অনুসরণ করা হয়। প্রথমে প্রি কাউন্সিলিং এর মাধ্যমে একজন রোগীকে রোগের মূল কারণ এবং নিরাময়ের স্থায়ী পদ্ধতি সম্পর্কে AWC এর অনুসৃত পদ্ধতির ধারণা প্রদান করা হয়। দ্বিতীয়ত, ফাংশনাল মেডিসিনের থিওরির আলোকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক কনসালটেশন প্রদান করা হয়। তৃতীয় পর্যায়ে পুষ্টিবিদদের মাধ্যমে রোগীকে ডায়েটারি গাইডলাইন এবং সঠিক জীবনধারা বা স্বাস্থ্যকর লাইফস্টাইলের নির্দেশনা প্রদান করা হয়, কারণ সকল রোগের মূল কারণ হচ্ছে ভেজাল খাবার এবং আনহেলদি লাইফস্টাইল। এখানে রোগের নিরাময়ের জন্য ব্যবহার করা হয় আমেরিকান FDA অনুমোদিত ল্যাবে প্রস্তুতকৃত ফুড সাপ্লিমেন্টস বা ন্যাচারাল মেডিসিন, আন্তর্জাতিক মানের ওজন থেরাপি, ওজন সোনা থেরাপি। আরও রয়েছে সুন্নাহ সমর্থিত কাপিং থেরাপি বা হিজামা। এছাড়াও রয়েছে প্রাচীন চৈনিক চিকিৎসা পদ্ধতি আকুপাংচার। বিশেষ করে সেতি রোগের জন্য প্রয়োগ করা হয় ফটোথেরাপি, অত্যাধুনিক সুবিধা সম্পন্ন ফিজিওথেরাপি বা পেইন রিহাব সেন্টার, এবং রয়েছে নিজস্ব ডায়াগনস্টিক ল্যাব। যেসব রোগীরা নিজ বাসায় সঠিক খাবার এবং হেলদি লাইফস্টাইল মেনে চলতে পারেন, তাদের জন্য চালু করা হয়েছে আবাসিক থাকার ব্যবস্থা আমেরিকান ওয়েলনেস হোম। এখানে ডাক্তার এবং পুষ্টিবিদদের সম্পূর্ণ তত্ত্বাবধানে থেকে AWC পরিচালিত গ্রিন কিচেনের স্বাস্থ্যকর খাবার খেয়ে মাত্র 1 সপ্তাহের মধ্যে ডায়াবেটিস সহ অন্যান্য জটিল রোগ থেকে সুস্থ হচ্ছেন। তাছাড়া রোগীদেরকে শতভাগ বিশুদ্ধ ফাংশনাল ফুড সরবরাহের জন্য রয়েছে নিজস্ব ব্র্যান্ড জিও ন্যাচারালস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ এমন কোনো রোগ সৃষ্টি করেননি যার প্রতিষেধক তিনি সৃষ্টি করেননি। সুস্থ জীবন সকলের অধিকার। একজন অসুস্থ মানুষ যাতে রোগ থেকে স্থায়ীভাবে মুক্ত হতে পারে, অথবা একজন সুস্থ মানুষ যাতে ভবিষ্যতে অনাগত রোগের মহামারী বা পূর্বাভাস থেকে মুক্ত থাকতে পারে, সেজন্য AWC কর্তৃক প্রত্যেক রোগীকে 3 মাস ব্যাপী সেবা প্রদান করা হয়। উক্ত সময়ে প্রতি 15 দিন পর পর ডাক্তার এবং পুষ্টিবিদের নিবিড় পর্যবেক্ষণ, খাদ্য ও লাইফস্টাইল মনিটরিং এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে অধিকাংশ মানুষ সুস্থ হয়ে ওঠে। এভাবেই 3 মাস পর থেকে শুরু হবে সুস্থ জীবনের নবযাত্রা। তাই AWC এর স্বাস্থ্যসেবা শুধুমাত্র অসুস্থ মানুষের জন্য নয়, বরং সুস্থ মানুষের জন্য এটি অত্যাবশ্যক। 19 ডায়াবেটিস নিয়ে ভর্তি হই। তারপর আমাকে এখানে ভর্তি হওয়ার পরে এরপর দিনই চলে আসলো 10-এ চলে আসলো। 10-এ চলে আসার পরে তাদের লাইফ স্টাইল, খাবার দাবার যা মেনটেনিং যা করার যথেষ্ট উন্নত, এবং এখন আমি 7 দিনের ভিতরে নিজেকে নিজে খুব ভালো মনে করতেছি। আমি দীর্ঘ 21 বছর যাবত ডায়াবেটিস ছিল আমার। মাঝখানে গত 1 মাস আগে আমার আবার হাইপারটেনশন দেখা দিয়ে তখন হার্টের একটু প্রবলেম হলো। তো আলহামদুলিল্লাহ এখানে আসে আমি অনেক ভালো আছি। কিন্তু এখানে সার্ভিসে অনেক উন্নত, অনেক যত্ন। আমি নীলফার আক্তার। আমি মানে খুশিতে কথা বলতে পারতেছি না। মানে আমি 10 বছর যাবত ঘুমাই না, 20 বছর এবং 10 বছর ডায়াবেটিস, IBS। আল্লাহর রহমতে 3 দিনে আমার ডায়াবেটিস ভালো হয়েছে, আর 1 মাস আগে আমি ইনসুলিন ছাড়ছি ওনাদের গাইডলাইন ফলো করে। আমিও চাই এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ুক। এই ডায়াবেটিস রোগটা একটা মহামারী। তো আমার আর কিছু বলার না। আসসালামু আলাইকুম। আমি আফিয়া সুলতানা, গভর্নমেন্ট বাংলা কলেজ প্রফেসর, ফিলোসফি ডিপার্টমেন্ট। আমি এই মানে বাইরে থেকে শোনার পরে আমি এখানে আসি। এসে আমি উপকৃত হয়েছি। 4 দিনের থেকে আমি ইনসুলিন ছেড়ে দিচ্ছি এবং আমার ব্লাড সুগার এখন নিয়ন্ত্রণে আছে। সুস্থ থাকার জন্য এটাই প্রয়োজন, আমরা বুঝি না। আমি এটা না এসে বুঝতে পারছি। আমি মূলত 40 বছর আমি ইরিটেবল বাউল সিনড্রোম, ডায়রিয়ার সিমটম আমি সাফার করছি। গত 1 বছর 2 মাস যাবত আমাকে একটা মেডিসিন খেতে হয় না। আমি মনে হয় যেন আমি একটা নতুন জীবন আমার পেয়েছি। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি। এখন মাশাআল্লাহ বাড়িতে সে টাইমলি ঘুমাইয়ে পড়ে, সকালবেলা টাইমলি উঠে এবং কোনো ওষুধ ছাড়া। আগে আমি আপনার ঘুমের একটা ওষুধ কোলোরোডান যেটা দিতাম, not a one even. Definitely feeling more like myself. I was not myself for the last 4.5 years. If you are out of hope, try it because it will work. আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ফেলাম। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি ঘুরাতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না আমার উঠতে মন চাই। এটা হচ্ছে ওনার আগের ছবিটা। আসসালামু আলাইকুম, আমি রাসেল। এই যে মাস্ক ছাড়া কথা বলতেছি, আমি যেখানে যাইতাম নিজে সামাজিকভাবে একটু নিজেকে মনে করতাম। স্যারের উসিলায় আল্লাহ তাআলা আমার সেটি রোগ ভালো করছে। আমার এখানে সব জায়গায় মুখে সেটি ছিল। 1 মাস পরেই দেখতেছি আমার এগুলো চেঞ্জ। আমি এমনি অনেক ডাক্তার দেখেছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা। তো এখানে এসে আসলে মানে আমি একটা জিনিস যেটা দেখলাম সেটা একটা মিরাকল, সত্যি কথা যেটা। এই হাতে আকু দেওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে কমপ্লিটলি গরম চলে গেছে। এই গরমটা নাই। বিশেষ করে তার কোমরে ব্যথা ছিল, পিঠে ব্যথা ছিল, এগুলো চলে গেছে। আমারও কোমরে একটু ব্যথা ছিল, আমারও আর্থ্রাইটিসের সমস্যা ছিল। তা আমিও আকু দেই এবং আল্লাহর রহমতে আমারও অনেক উপকার হয়েছে। আমি এখন একেবারে মানে মোটামুটি বলতে গেলে 99% সুস্থ। আপনি আমার জিহ্বা দেখে বলে দিলেন শিহাবুদ্দিন সাহেব আপনার এই সমস্যা। আমি ওদিনই হা হয়ে গেছি যে এই ভদ্রলোক আমাকে ঠিক করিতে পারবে। আলহামদুলিল্লাহ, চমৎকার চমৎকার চমৎকার। আচ্ছা, ভালো পৃথিবী হতে পারে না। আমার কিচ্ছু নাই ডাক্তার সাহেব, আমার সব রোগ চলে গেছে। আমার এখন মানে কি বলবো, আমার এনার্জি ডাবল হয়ে গেছে ডাক্তার সাহেব। আপনি কি বলবো, আমি বোঝাইতে পারবো না এত এনার্জি আমার কোত্থেকে আসলো। আসুন আমরা সবাই মিলে গড়ে তুলি ওষুধ মুক্ত সুস্থ জীবন। AWC আপনাকে জানাচ্ছে সুস্থ জীবনের আমন্ত্রণ। রিগ্রো, রিজেনারেট, রিমেক করা সম্ভব। যেমন দেখবেন একটা সার্জারি হলো,
একটা সময় পর কিন্তু এতে কিন্তু রিপেয়ার হয়ে যায়। যে কোনো অর্গানে, কোনো অর্গান বেশি সময় নেয়, চোখে মাত্র 3 দিন সময় নেয়, লিভারে 6 উইকস টাইম নেয়, ব্রেনে কয়েক মাস সময় নেয়। এখন ব্রেনের ব্যাপারগুলো হচ্ছে একটু বেশি সময় নেই, এটাই ব্যাপার। তো অনেকে আমাকে এসে প্রশ্ন করে স্টেম সেল থেরাপি দেওয়ার আগে যে আমার ছেলে তো 24 বছর বয়সী, এটা কি ভালো হবে? ঠিক পরে মিটিংয়ে এসে ওই ছেলে আমাকে সালাম দিয়ে ডক্টর হক ডু ইউ স্পিক হিন্দি, সে কথা বলতো না। আর পরের সেশনে আমাকে বলছে ডক্টর হক, আমাকে দেখে সে চিনি বলছে, কারণ এই সন্তানগুলো কিন্তু সব চিনে। যারা স্ট্রাগল করছে তাদের কমিউনিকেশন, তাদের ডেভেলপমেন্ট নিয়ে তারা কিন্তু সব বুঝে, তারা বলতে পারে না। এবং যখন তারা ভালো ফিল করে তখন তাদের সেই অনুভূতিটা প্রকাশ করে অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস টাইম। তো এই জন্য বলছি সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা যারা আসছেন এখানে আজকে, নিশ্চয়ই এই ধরনের ছোট বাচ্চা বা মিডিয়াম বা গ্রোন আপ অনেক প্রতিবন্ধী বা শারীরিকভাবে কোনো দিক থেকে ডিফেক্টিভ আছে, এই ধরনের ফ্যামিলি আজকে আসছে আমি জানি। তো আপনাদের দেশে প্রথম কথা হচ্ছে, মানুষের প্রথম কাজ হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট। ব্রেন ডেভেলপমেন্ট হলে আপনার কথা বলা অথবা আপনার কমিউনিকেশনগুলো, আপনার ঘুম, আপনার স্বাভাবিকের দিকে চলে আসে। এই ব্রেন ডেভেলপমেন্টটা হচ্ছে একটা রোগ যেখানে আপনার পেটের স্বাস্থ্য সরাসরি জড়িত। শুধু ব্রেনের ডেভেলপমেন্ট না, এই ধরনের যারা স্ট্রাগল করছে হেলথের বিভিন্ন বিষয়ে বা ব্রেন ডেভেলপমেন্ট, এদের কিন্তু হাইপার অ্যাক্টিভিটি, অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, লিভারের যে টক্সিসিটি লেভেল বা লিভারের যে ফাংশনিং, লিভারের যে ইনফ্লামেশন, এগুলো কিন্তু সবগুলো টেস্টের আসে না, এগুলো নাইও টেস্ট। তো যে ধরনের শারীরিক এই ধরনের ডিফেক্টিভ আছে, সেটা যে কোনো লেভেলই হোক, এটা সমাধানের জন্য আপনাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। স্টেপের প্রথম ধাপটা হচ্ছে আপনার ডায়েট ঠিক করে ফেলতে হবে। ফাদার অফ মডার্ন মেডিসিন বলেছিলেন যে ফুড ইজ দ্য মেডিসিন, মেডিসিন ইজ দ্য ফুড। আমরা কিন্তু সেখানে ফিরে গেলে আজকে অটিজম কেন, অনেক রোগের মহামারী থেকে আমরা বেরিয়ে আসতে পারি। তো আজকে মূলত কথা বলবো যাদের শারীরিক প্রতিবন্ধী, যারা সেই প্রতিবন্ধী হতে পারে তাদের ব্রেন। এখানে একটা ব্যাপার আছে, আমাদের এই বিভিন্ন সমস্যা, শারীরিক বিভিন্ন প্রতিবন্ধী যে ব্যাপারগুলোকে এখানে ব্রেন ডিজিজ আকারে বলা হয় না। আমাদের গত সোফার রিসার্চে বা মেডিকেল গাইডলাইনে বলা হয়েছে এটা একটা সাইকোলজিক্যাল, সাইকিয়াট্রিক এই ধরনের ডিজিজ, ADHD। ব্রেনের ইনফ্লামেশন বা ব্রেনের কোনো অংশ ডিসফাংশন, এটা আমাদেরকে বলা হয়নি, এটা রিসার্চে ছিল না। যার কারণে আমরা অ্যান্টিসাইকোটিক বা অ্যান্টি ডিপ্রেশন বা এই ধরনের মেডিসিন দিয়ে আমরা এই ধরনের লক্ষণটাকে দমানোর চেষ্টা করছি। কিন্তু লক্ষণ কন্ট্রোল করতে গিয়ে আমরা যে মেডিসিন দেই, এটা কিন্তু লক্ষণগুলো টেম্পোরারি সমাধান হয়, কিন্তু আপনি যদি ভিতর থেকে হিলিংটা করেন তাহলে আপনাকে আর মেডিসিন দীর্ঘ সময় নেওয়া লাগবে না, আর এগুলো সহজে আস্তে আস্তে ভালো দিকে আসবে। কারণ মেডিসিনের কারণে অন্যান্য সাইড ইফেক্ট দেখা দিচ্ছে, আপনারা জানেন সেটা। কিন্তু মনে রাখবেন মেডিসিনের যে ব্লেসিং, আজকে মেডিকেলের গবেষণা এমন পর্যায়ে পৌঁছে গেছে, প্রত্যেকটা রোগের জন্য মেডিসিন আছে, প্রত্যেক লক্ষণের জন্য আপনি মেডিসিন পাচ্ছেন, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু কিছু জিনিস ন্যাচারালি করলে মেডিসিনের কাজটা যেমন ভালো হবে এবং একসময় গিয়ে মেডিসিন লাগবেও না। প্রথম কাজ হচ্ছে যারা এই ধরনের শারীরিক প্রতিবন্ধী, ব্রেন, লিভার, অ্যাঙ্গার, অ্যাংজাইটি, সিজার বা এপিলেপসি, এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদের প্রথম কাজ হচ্ছে ডায়েটটা বোঝা। ডায়েটটা বুঝতে গিয়ে আমরা ভুল করে ফেলছি, এবং গত কয়েক দশকে ডায়েটটা এত পরিমাণ চেঞ্জ হয়েছে আমরা ভুলে গেছি আসল ডায়েট কোনটা। আমরা বুঝতে কষ্ট হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি এটা কিন্তু রাইট ডায়েট না, রাইট খাবার না। এখানে একটু আগে আমাকে চা দেওয়া হলো গ্রিন টি, আমরা কিন্তু চেঞ্জ হয়েছি, আমরা একদম দুধ চা না দিয়ে আমরা কিন্তু গ্রিন টি দিয়েছি, এটা কিন্তু গুড থিং, তাই না? কিন্তু আমাকে কিন্তু চিনি দিয়ে চা দেওয়া হয়েছে, আমি কমপ্লেন করছি না, এটা আমাদের কালচার যে একটু চিনি খাবে না, চাটা একটু মজা হবে। কিন্তু চিনি, সাদা চিনি যে আগের দিনের চিনি না, এটাকে ভেরি হাই টেম্পারেচার প্রসেস করতে হয়।
এইভাবে প্রসেস খাবারগুলো আমাদের রেগুলার খাবারের মধ্যে ঢুকে গেছে। প্রসেস খাবারগুলো কি কি খাই আমরা? স্যান্ডউইচ, সিঙ্গারা, চমোসা, বার্গার, এগুলো তো আছেই। এটা ছাড়াও হয়তো আপনারা অনেকে বলবেন যে আমরা বাসায় খাবার তৈরি করে খাই, আমরা দেখি কোনো রং খাবার দেই না। আমাকে সবাই বলে, দেখেন আমরা বাচ্চাদের কিন্তু সবসময় বাসা খাবার দেই। তো বাসা খাবার দেয়াই শেষ না, বাসায় খাবার দিলে আমরা বড় যে ভুলটা করি, গমের তৈরি খাবার। কথা বলবেন তো গম তো ভালো, আমাদের নবীজি খেয়েছে, গম তো সুগার কম, গম তো হচ্ছে ভালো। কিন্তু দেখা যায় কি 1979 সালে ডক্টর নরম্যান বুলেক যখন গমের সিড মানে জিনকে মডিফাই করে এটাকে ভেরি হাই টেস্টি এবং হাই প্রডিউসেবল একটা জেনেটিক্যাল ইমপ্রুভমেন্ট করেছে। ওটা করতে গিয়ে যেমন জিনটা ইমপ্রুভ হয়েছে, জিনটা এমন জিন হয়েছে যেটা প্রচুর গ্লুটিন তৈরি করে। গ্লুটিন হচ্ছে একটা প্রোটিন, এটা বিভিন্ন খাবারে পাওয়া যায়, কোনো খারাপ কিছু না। যখন মডিফাই করা হয়েছে এটা আমাদের শরীরের সেই গ্লুটিনটা আর আমাদের টলারেবলের মধ্যে আসে না। এবং আজকে শুধু ব্রেনের না, যে কোনো রোগের প্রথম কারণ হচ্ছে এই গ্লুটিন। হয়তো অনেকে বলবেন প্রথম কারণ হচ্ছে যে ঝাল, মশলা, তেল, পোড়া, ভাজি। না না না, এগুলো ক্ষতিকর। ঝাল, মশলা এগুলো হচ্ছে মেডিসিন। ঝালটা হচ্ছে কি শরীরের সমস্ত ইনফেকশন কমে নিয়ে আসে। মশলা হচ্ছে প্রত্যেক মশলার মেডিসিনের গুণ আছে। তেল হচ্ছে প্রত্যেকটা কোষের খাবার, কোষ তৈরি হওয়া, কিন্তু প্রতি মুহূর্তে কোষ তৈরি হয়, প্রতি মুহূর্তে কোষ ভাঙে। এখন ব্রেনের যে ডেভেলপমেন্ট স্পেসিফিকলি, যেহেতু ব্রেন যেহেতু তৈলাক্ত একটা অর্গান, একটা ফ্যাটি একটা অর্গান, এটার 65% মিনিমাম হচ্ছে এটা ফ্যাট। এই ফ্যাট যদি হেলদি রাখতে হয় তাহলে আমাদের ফ্যাটি খাবার বা তৈল খাবার খেতে হবে। রিয়েল তেল, আমরা সোয়াবিন তেল যেটা কেমিক্যালি বানাই ওইটা বলছি না। ভালো খাবারকে বাদ দিয়ে আমরা গমের যে মডিফাই করেছি ভুল করে, ডক্টর নরম্যান বুলেক নোবেল প্রাইজ পেয়েছে তার অ্যামেজিং কাজের জন্য। এখন প্রচুর গম হয়, সবাই গম অ্যাফোর্ড করতে পারে। হ্যাঁ, সবাই কিন্তু সাগরের মাছ বা সবাই কিন্তু ডার্ক চকলেট অ্যাফোর্ড করতে পারে না, কারণ ডার্ক চকলেট খুবই দামি না। কিন্তু হুইটও কিন্তু দামি হতো এরকম, যদি রিয়েল হুইট থাকতো। এটা অনেক কম ফলতো, এবং কিন্তু আজকের হুইটটা ছোট ছোট, আগে কিন্তু হুইট অনেক বড় ছিল, এখন হুইটটা ছোট, এমনভাবে জেনেটিক্যালি মডিফাই করেছে এবং 10-20 গুণ বেশি তৈরি হয়। সবাই হুইট খেতে পারে, সিঙ্গারা, চমোচা, বাজার দেখেন না সব ভরা হুইট মানে গমের তৈরি খাবারে। এই গমের তৈরি খাবারটা বাদ দিলেই ব্রেন যে গ্লু হয়, গ্লুটিন যে গ্লু করে, মানে জাস্ট বলা হয় এভাবে আর কি। আসলে এই গ্লুটিনটা আমাদের পেটের ছিদ্র ভেদ করে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে এবং ব্রেনের ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ব্রেক করতে পারে। এই পরিমাণ ডিস্ট্রাকটিভ, কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে, আল্লাহ তাআলা আমাদের তার সৃষ্টির জন্য, প্রত্যেকটা সৃষ্টির জন্য খাবার দিয়ে পাঠিয়েছে। সাগরের বিরাট বিরাট মাছ, তারা কি খাবার খায় না? খাবারই তো খায়, আল্লাহ খাওয়ায়। আল্লাহ ওদেরকে খাবার দিছে, ওরা ওদের খাবার খায়, আল্লাহ যা দিচ্ছে। কিন্তু আমরা ভুল করছি কি, আমাদের খাবারকে আমরা চেঞ্জ করে ফেলছি। এই যে আমরা বেশি বুঝি, গমটাকে চেঞ্জ করে ফেলছি। আল্লাহ বলছে আমি সাগর দিয়েছি, সাগরের মাছগুলো তোমরা খাও। আমরা করছি কি, আমরা মানে ওষুধ দিয়ে এখন মাছ চাষ করতেছি। তো আল্লাহ জানে, আল্লাহ ইজ আওয়ার মেকার, আমাদের মেকার জানে, আমাদের ক্রিয়েটর জানে আমাদের কি লাগবে। আমরা যখন চেঞ্জ করছি তখনই রোগগুলো বাড়তে শুরু করেছে। আজকে দেখা যাচ্ছে যে এখন থেকে 10 বছর আগে, এখন থেকে 4 বছর আগেও কোভিড ছিল 1 out of 160। এখন প্রতি 32 জনের মধ্যে একটা সন্তান অটিস্টিক হচ্ছে। এই পরিমাণ বাড়ছে অটিজমের সংখ্যা ঘরে ঘরে। আজকে যেই খাবারগুলো অ্যালার্জি, এইসব সন্তানদেরকে ইমপ্রুভ করতে হলে যেসব খাবারে অ্যালার্জি সেই খাবারগুলো টেম্পোরারি বাদ দিতে হবে। হয়তোবা শিম্প অ্যালার্জি, হয়তোবা ওকরা, ঢেঁড়স অ্যালার্জি বা বেনানা অ্যালার্জি, খাবারের সাথে সবসময় লেবু দিতে হবে। আর খাবারের দেওয়ার সময় সবসময় হেলদি ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ভেজিটেবল এবং ফ্রুটস রাখতে হবে। তারপরে আছে হলো যে আমেরিকাতে একটা কোম্পানি বানায়, সেটা হচ্ছে যে পিএমজি, মানে যে কোনো প্রাণীর গ্ল্যান্ডকে এক্সট্রাক্ট করে কোষ বা গ্ল্যান্ডুলার মেডিসিন বানানো হয়। যেমন কারো হচ্ছে ভেরি হাইপার, তাদের লিভার সাপোর্ট দরকার, তো লিভার কোষ পিল আকারে পাওয়া যায়। আবার যারা ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্রেন সেল থেকে তৈরি করা ব্রেন গ্ল্যান্ড টিস্যু পাওয়া যায়, তখন ব্রেনটা আস্তে আস্তে হেল্প হয়। খাবারটা যখন চেঞ্জ করে ফেলবেন, অ্যালার্জি খাবারটা বাদ দিবেন এবং ন্যাচারালি যে ধরনের
সাপ্লিমেন্টের মাধ্যমে ব্রেন ইনফ্লামেশন, লিভারটাকে অ্যাক্টিভেট রাখা, ডাইজেশনটাকে ভালো করা, অ্যালার্জি কন্ডিশনকে ব্যালেন্সে নিয়ে আসা, ব্রেনকে ডেভেলপমেন্ট করা, এই যে কাজগুলো করতে করতে একসময় দেখবেন এই বাচ্চাগুলা কথা বলতে কষ্ট হচ্ছে, মা মা করে কথা বলতে বাবা পুরো কথা বলতে পারছে না। এরা কথা শুরু করবে একটা শব্দ, দুইটা শব্দ, তিনটা শব্দ, আবার একটু বড় হলে পুরো কথাগুলো বলে বা কথা বলে কিন্তু ব্যালেন্স নাই। তাদের নার্ভাস সিস্টেম ডেভেলপ করতে হবে। এই কাজগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হবে যদি আপনি লিভার, ব্রেন, ডাইজেশন এগুলো ইমপ্রুভ করেন। এই ধরনের সন্তানগুলো হচ্ছে আল্লাহর ইউনিক ক্রিয়েশন। এটা এমন নয় তারা একদম ভালো হয়ে নর্মাল জীবনে ফিরে আসবে। তারা একটু স্থাবরণ থাকবে, তারা একটু মানে একটু মরি থাকবে, একটু ওন দেয়ার পার্সোনাল ওয়ার্ল্ডে থাকবে, তারা ইন্টারাকশন কম করবে, এটাই স্বাভাবিক। এটা ধরে নিয়েই তাদের যে স্ট্রাগলটা আছে, হাইপার অ্যাক্টিভিটি, তাদের যে সিজার, এপিলেপসি, অনেকের আবার ওসিডি ডেভেলপ করে, খেতে পারে না, ঘুমাতে পারে না, হ্যাঁ, কমিউনিকেশন করতে পারে না, ছুটাছুটি করে বা পালিয়ে যায়, হারায় যায়, এই যে কষ্টগুলো, স্ট্রাগলগুলো, আমরা এগুলোকে নিয়ে ফোকাস করি, বাকিগুলা হ্যান্ডস অফ আল্লাহ। আপনারা আমার পেশেন্টদের সাকসেসগুলো দেখেন, আমি কি করেছি, কি বলি, কোন কোন স্টেপে আমি ফলো করতে বলি। যেসব পেরেন্টস আমাকে মানে তাদের কনসার্ন বলে, ওটা নিয়ে আমি শর্ট ক্লিপস দেই, যাতে করি আমি থাকি আমেরিকাতে, এই দেশে 1 বছর আগে আসতে পারি না, প্রতি বছরই আসতে পারি, মানে বছরে একবারই আসতে পারি। তো এই ক্লিপসগুলো আপনারা শুনবেন, দেখবেন আপনার উপকার হবে এবং আপনার ফিডব্যাক দেখবেন মানুষ উপকার পাচ্ছেও। হ্যাঁ, তো এরপরে যাদের আমার অনেক পেশেন্টের, আমি অনেক পেশেন্ট আছে যারা স্টেম সেল ছাড়াও ভালো আছে, কিন্তু যারা অ্যাফোর্ড করতে পারেন, দেখেন ইটস কস্টলি। বাংলাদেশে স্টেম সেল অনেকে দিচ্ছে, কিন্তু স্যাডলি হচ্ছে এগুলো হেলথি মাদারকে চুজ করে প্রপারলি প্রসেস করে আম্বালিকাল কর্ড থেকে নিয়ে ব্লাড থেকে কালেকশন করে প্রপারলি প্রিজার্ভ করা, এই প্রসেসিং টেকনোলজিটা বাংলাদেশে ডেভেলপমেন্ট হয় নাই। যে কয়টা কোম্পানি করছে, আমি কোনোভাবেই তাদের মানদণ্ডে তারা পাস করার মতো সেই কন্ডিশনে নাই। তো আমি আপাতত আমেরিকা থেকে নিয়ে আসছি সেলগুলোকে, স্টেম সেলগুলোকে। হয়তো একসময় দ্রুত আমরা বাংলাদেশে, যদি আমি সিএমএইচে গিয়েছিলাম, সিএমএইচে ডাক্তাররা বলছেন তারা আমার সাথে কোলাবোরেট করতে চাচ্ছেন, তো যদি আমরা করতে পারি হয়তো বাংলাদেশে এটা একটু চিপার হবে ফিউচারে। কিন্তু আপাতত যারা চান তারা আমেরিকা থেকে আসা ওই স্টেম সেলে নিতে হবে, এবং স্টেম সেল নেওয়ার পরে সাকসেস আপনারা দেখতে পাচ্ছেন 100% সাকসেস। কারো 100% পেশেন্ট সাকসেস পায়, কারো ডেভেলপমেন্টটা 50 হয়, কারো 30 হয়, কারো 80 হয়। ওই এক্সাম্পল দেখিয়েছে, কারণ উনি বলছে আমার 1000% ভালো হয়েছে। সেটা হয়তো উনি একটু খুব আবেগ থেকে বলছে, এটা তো 1000% তো না, এটা তো রং, ওয়াটাই তো রং, তাই না? উনি আবেগ থেকে কথাটা বলছে। এই ধরনের অনেক পেশেন্ট যারা 20 আছে, যারা আমার পেশেন্ট বলছিলেন যে আমার শরীরে এমন কোনো জায়গা নাই যে আমার ছেলে ইব্রাহিম আমাকে মারা নাই, প্রত্যেকটা জায়গায় আমরা তার। তো উনি বলছিলেন যে আমাদের নেইবার সবসময় তাকে থাকতো যে কখন তাদেরকে মারবে, তারা গিয়ে এসে হেল্প করবে, কারণ একসাথে সবাইকে ধরে মারতো, কারণ দে আর ভেরি স্ট্রং, স্মার্ট, ইউ সি। এখন সেই সন্তানগুলা, ওই ছেলেটা ইব্রাহিম এত শান্ত, আমার সাথে সে কথা বলছে, ভিডিও করছে, করার পরে বলছে ডক্টর হক মেক শিওর ইউ কন্টিনিউ গিভিং মি ইউর মেডিসিন। তাকে যেন মেডিসিন দিয়ে বন্ধ না করি, মানে সে এত ভালো ফিল করে। তো এই ধরনের এখন সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই ধরনের সন্তানগুলো কথা কম বলে, তারা আগে কথা বলতো না, এখন কথা বলে, কিন্তু তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে। দেখেন প্রত্যেকটা, এটা বলা হয় স্পেকট্রাম, ডিফারেন্ট টাইপস অফ ডিসফাংশন, ডিফারেন্ট টাইপস অফ তাদের মানে ডেফিসিয়েন্সি আছে। তো কার কতটুকু আছে, কতটুকু ইমপ্রুভ হবে, ইটস হ্যান্ডস অন আল্লাহ। বাট আপনি যদি আমার কথাগুলো ফলো করতে পারেন, দেখবেন আপনি এতটুকু হ্যাপি হবেন যে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি, যেটুকু হয়েছে এটুকু এনাফ। এইটাই সবসময় বলে, এইটাই আমি শুনি সবসময়। তো আপনি এগুলো ফলো করুন। আর যদি কনসাল্টের প্রয়োজন হয়, আমাদের ধানমন্ডি যে শাখা আছে আপনার জন্য, ধানমন্ডিটা কাছে নিশ্চয়ই, এখানে আমাদের ডাক্তাররা ট্রেন করা আছে, এখানে আমেরিকান মেডিসিনগুলো আছে, আর স্টেম সেলও এখানে আমেরিকা থেকে নিয়ে আসা আছে, এবং ওইভাবে আমরা মানে সিটিতে প্রিজার্ভ করে রেখেছি আপনাদের জন্য। তো আশা করি ডায়েট, অ্যালার্জি ম্যানেজমেন্ট প্লাস এদেরকে দিতে হবে, এদেরকে সানলাইটে যাওয়ার কালচার আমরা বুঝি না। দে হ্যাভ টু গো টু সানলাইট
টু অ্যাক্টিভেট দেয়ার বডি সিস্টেম। এর পাশাপাশি ঘুম, রিল্যাক্সেশন এবং হচ্ছে যে কিছু ন্যাচারাল মেডিসিন যেটা বললাম এটা আমি তো আগে বলছি ন্যাচারাল মেডিসিন কীভাবে কিছুর জন্য লাগবে বলেছি, এবং স্টেম সেল থেরাপি। এই টোটাল মাধ্যম ছাড়াও আরেকটা জিনিস আছে আকুপাংচার। আকুপাংচার কিছু মাইক্রো নিডলিং আছে, এটা সুই ফুরাতে হয় না, কিন্তু কিছু পয়েন্টে আকুপাংচার করলে তাদের নার্ভাস সিস্টেম, ব্রেন ফাংশন ইমপ্রুভ হয়। তো ইনশাল্লাহ এর মাধ্যমে আস্তে আস্তে আশা করি আমাদের এই ইউনিক ক্রিয়েশন, স্মার্ট অ্যান্ড স্ট্রং এই বয়কদেরকে আমরা আমাদের সমাজ গঠনের জন্য, পৃথিবীতে মানে সাকসেসফুলভাবে অবতরণের জন্য বা বিচরণের জন্য আমরা হেল্প করতে পারবো। এবং বিশ্বাস করুন আমরা যদি তা করি, এরা হচ্ছে পৃথিবীর জন্য একটা অ্যাসেট হবে। প্রত্যেকটা অটিস্টিক সন্তান হচ্ছে আমাদের পৃথিবীর জন্য একটা অ্যাসেট। উই জাস্ট নিড টু হেল্প দ্যাম, দে জাস্ট নিড হেল্প। ওজন থেরাপি যদিও স্ট্রাগলিং ইয়াংদের জন্য না, নিতে পারে ওজন থেরাপি 2 ইয়ার্স পর থেকে নিতে পারে। ওজন থেরাপি হচ্ছে ওজন একটা গ্যাস, এই গ্যাসটা খুবই টক্সিক। এই টক্সিক গ্যাসটা যদি মানে খুবই পাওয়ারফুল, শরীরের মানে নিউক্লিয়াসের ভিতরে পৌঁছে যায় এবং শরীরের যে ব্লাডগুলোকে পিউরিফাই করে, আমাদের সেলের যে এনআরএফটি ফ্যাক্টর যেগুলো আছে বা ইলেকট্রনিক সার্কিটগুলোকে অ্যাক্টিভেট করে এবং ডিপ টিস্যু হিলিং করে। এতে করে ইমিউন সিস্টেম, ইনফ্লামেশন এবং বডির যে টক্সিক ডেভেলপমেন্ট, অর্গানগুলোকে আবার অ্যাক্টিভেট করা, সব ধরনের কাজ করতে পারে। কোনো স্পেসিফিক রোগের জন্য না, যে কেউ ক্রনিক রোগে ভুগছে সে ওজন থেরাপি নিতে পারে। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, আপনি অটিজম নিয়ে বলছে, ডাউন সিনড্রোম যে বাচ্চাগুলি আছে ওরা অনেকটু কথা বলতে পারে না, কিন্তু ওরা ক্রোমোজোমের সমস্যা, এটার জন্য কি ট্রিটমেন্ট? সেকেন্ড হচ্ছে সিপি, সেরিব্রাল পালসি, এটার জন্য কি ট্রিটমেন্ট? থার্ড কোশ্চেন হচ্ছে সাইলেন্ট ডিজিজ, যে আমাকে বলি কিডনিটা, সে সাইলেন্ট ডিজিজের জন্য কি কি করণীয়? কারণ আমরা অনেকে জানি না, আমরা পুরো বয়সে এসে আমার কিডনির সমস্যাগুলি ভুক্তভোগী হয়। স্টেম সেল থেরাপি, এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে যে স্টেম সেল থেরাপি যেটা করে, এটার নতুন কোষ তৈরি করে এবং এটাকে বলা হয় নিউরোজেনেসিস করতে সাহায্য করে এই স্টেম সেল থেরাপি। এবং এটাতে কতটুকু ইমপ্রুভ হবে এটা বলা মুশকিল, এই জন্য এটা নিয়ে গবেষণা হচ্ছে। আমেরিকান গভর্নমেন্ট স্টেম সেলকে পারমিশন দিয়েছে অ্যাজ এ রিসার্চ বেস। আমরা যে দিচ্ছি এটা রিসার্চ বেস দিচ্ছি, এটা বলা যাবে না যে বাংলাদেশে তো ওইভাবে ল ওইভাবে নাই। তো আমেরিকান লতে হচ্ছে ইউ হ্যাভ টু ডিক্লার দ্যাট ইটস এ রিসার্চ বেস। এটা এমন না যে আপনি মেটফরমিন খেয়েছেন, সুগারটা কালকে 7 থেকে 5-এ আসবে, এটা এরকম না। এটার ইমপ্রুভমেন্টটা মানে অপটিমাম হবে কিনা এটা বলা মুশকিল, কারো ডিফারেন্ট পার্সেন্টেজে হয়। তো সেই জন্য বলছি এটা রিসার্চ বেস বলা হচ্ছে, এই জন্য কতটুকু হয় দেখা যাক। তবে গুড থিং হচ্ছে কোনো সাইড ইফেক্ট নাই, কোনো ইটস এ জাস্ট কোর্স। সাইড ইফেক্ট কেন হয়? কোনো কেমিক্যাল নাই, কোনো হার্মফুল কিছু নাই, কোনো রিয়েক্টিভ কিছু নাই, জাস্ট কোষ এসে কোষকে ডেভেলপমেন্ট করে। তো ডাউন সিনড্রোমদের জন্য স্টেম সেল ভেরি পাওয়ারফুল, দ্যাটস দ্য অনলি ওয়ে। যারা এই ধরনের ইটস অল অ্যাবাউট নার্ভাস সিস্টেম, all about nervous system, all about brain to other organs communication. তো এর জন্য হচ্ছে যে গাট দায়ী। আমাদের ব্রেনের সাথে গাটের অনেকগুলা নিউরো ট্রান্সমিটার কমিউনিকেট করে। তো এই কমিউনিকেশনটা ব্যাহত হয় যখন আমাদের পেটে এনাফ গুড ব্যাকটেরিয়া থাকে না। এখন বলতে পারেন এটা তো জন্ম থেকেই তো প্যারেন্টস থেকে এটা পেয়ে যায়, জন্ম থেকেই তো তারা এই ধরনের ডিসবায়োসিস নিয়ে তারা বড় হচ্ছে। তখন ব্রেনের যে কমিউনিকেশনের জন্য যে নিউরো ট্রান্সমিটার এটা মিসিং থাকে। তাহলে এটার কাজ কি? এটার কাজটা হলো অ্যাগেন গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ইমপ্রুভমেন্টের জন্য খাবারটাকে ঠিক করতে হবে। আমাদের থেকে 10 গুণ বেশি ব্যাকটেরিয়াল কোষ থাকে। এই ব্যাকটেরিয়া খাবার খায় যখন আমরা খাই। আমরা যদি রং খাবার দেই ওরা ফাস্টিং করে, ওরা না খেয়ে মারা যায়। খুব সিম্পল এইভাবে আর কি চিন্তা করুন। তখন আমাদের মেটাবলিজমটা আর হয় না, মেটাবলিজম খুব উইক হয়ে যায়। তখন আর নিউরো ট্রান্সমিটার তৈরি হয় না ব্রেনের জন্য, নার্ভাস নিউরনগুলো তৈরি হয় না। তো এগেন এটা সমাধান হচ্ছে খাবারটাকে রং খাবার বাদ দিয়ে রাইট খাবার করতে, প্ল্যান্ট বেসড শাকসবজি, ফলমূল, সাগরের মাছ, ডিমের কুসুম, ডার্ক চকলেট, এই যাতে রেড মিট যেটা ন্যাচারালি বড় হওয়ার রেড মিট, এই ডায়েটে থাকলে
একটা ব্রাউন রাইস খেতে পারে, কিন্তু হোয়াইট রাইস, তারপর গমের তৈরি খাবার, দুধ, ডালটা বাদ দিতে হবে এই সময়। ডালটা যাদের এই ধরনের গাটে ইস্যু আছে, ডালটা খুব হার্ড টু ডাইজেস্ট, কারণ এর মধ্যে ক্যাসিন আছে, ওই ক্যাসিনটা ডাইজেশন করতে কষ্ট হয় ওই সময়। তো গাট ঠিক করার পরে এদের অ্যালার্জি থাকে, এদের ঘুমের সমস্যা থাকে। তো ঘুমের সমস্যার জন্য গাট ঠিক করার পরে, অ্যালার্জি কমার পরে আর একটা কাজ করতে হবে, সেটা হলো লিভার। লিভার যখন হাইলি অ্যাক্টিভ থাকে বা ইনফ্লেমেট থাকে, মানুষ ঘুমাতে পারে না, ঘুম ভেঙে যায় বা ঘুম আসে না। তো লিভার ফাংশন ভালো করলে তখন তারা ঘুম আসবে, অ্যালার্জি কমবে, ডাইজেশন হবে, নিউরোট্রান্সমিটার তৈরি হবে, নার্ভাস সিস্টেম ভালো হবে, তখন আস্তে 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 কথা বলা ইমপ্রুভ হয়। এই জন্য কিছু ন্যাচারাল সাপ্লিমেন্টও আছে, যারা কথা বলে না। ন্যাচারাল সাপ্লিমেন্ট কি, ওই নার্ভাস সিস্টেম, মেটাবলিজম, ব্রেনকে ভালো রাখার জন্য আস্তে আস্তে এরা কথা বলতে শিখে। তবে যে কোনো ন্যাচারাল প্রাকৃতিক চিকিৎসা, বা আমাদেরটা কিন্তু আমরা বলি আসলে প্রাকৃতিক চিকিৎসায় বলতে পারেন অনেকটা, বা ইটস মোর অ্যাবাউট অ্যাডভান্স সায়েন্স অ্যান্ড অ্যাডভান্স নন ইনভেসিভ থেরাপি ইউজ করে আমরা করি। পাশাপাশি আপনারা অবশ্যই যেন ABA থেরাপি বলুন, বা বিহেভিয়ারাল বা স্পিচ থেরাপি কন্টিনিউ করবেন। স্পিচ থেরাপি কন্টিনিউ করতে হবে। একটা মানুষকে আপনি ধরেন যে মানে আপনি ইন্টারনালি হিলিং করছেন, কিন্তু আপনি প্র্যাকটিসও করাবেন কথা বলার জন্য। আজকে আপনি যে লেকচারে কিছু কিছু কথা বলছেন, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই যদি আমরা বলি যে আপনি যে গমের কথা বলছেন, এই হাইব্রিড গম তারা কাল্টিভেট করতেছে। গমের পরোটা থেকে শুরু করে চাপাতি রুটি, তন্দুরি রুটি সবই গম থেকে হয়। তো আমরা আপনার এই প্রোগ্রামের মাধ্যমে কতটা মানুষকে এর থেকে ফিরাতে পারবো, কারণ গমের উপরে নির্ভরশীলতা উপরের থেকেই বাড়ছে, স্টেট লেভেল থেকেই বাড়ছে। দ্বিতীয় হলো আসি আমরা ব্রাউন রাইস যেটার কথা বললেন, ডেকি ছাটা, হোয়াইট রাইস যেটা, সেটা প্রচুর পরিমাণে আমরা খাচ্ছি এবং এটাকে এনকারেজ করছি। যত হোয়াইট হয় তত আমাদের জন্য ভালো। এমনকি চাল কেটে কেটে ছোট বানানো হচ্ছে, সরু, সেটার প্রতি আমরা আকৃষ্ট হয়ে গেছি। কাজে হোল ন্যাশনে যে এই যে অবস্থাটা, এর থেকে আমরা এই শুধু আপনার মাধ্যমে আমরা এই টোটাল পপুলেশনকে কিভাবে এখান থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। আপনি যে রেড মিটের কথা বলছেন, কিন্তু আমি আপনার একটা ভিডিওতে শুনছি যে যারা হার্টের রোগী, যারা হৃদরোগে আক্রান্ত, যারা ব্লক হয়েছে, তাদের জন্য রেড মিট আপনি অ্যালাউ করেননি, আপনি সেটাকে এনকারেজ করেননি। কিন্তু আজকে আবার রেড মিটের কথা বলছেন, যেটা উপকার করে। আর আমরা যতদূর শুনছি আর কি, আমার এক সময় একটা অসুবিধা হয়েছিল, হার্টে আমার কয়েকটা ব্লক হয়েছিল বছর 15 আগে। তখন আমি সার্জিক্যালের পর্যায়ে গিয়ে আমি পরে একটা সায়েন্স অ্যান্ড আর্টস অফ লাইফ, সাউল সিস্টেম বলে একটা ইন্ডিয়ান ডক্টর বিমল সাজের, যিনি বাংলাদেশে এসে এরকম ক্যাম্পেইন করেন, সেমিনার করেন, তার ফুড সিস্টেমে আমি গেছিলাম, যেগুলি উনি বলছিলেন। উনি বলছেন যে রেড মিট ক্যারিজ হাই ব্যাড কোলেস্টেরল এবং ইট এফেক্টস দ্য হার্ট অ্যান্ড এভরিথিং। আবার তেলের কথা বলছেন উনি, এটাকে কোনো পার্সেন্টেজ নেই, সব তেলে ট্রাইগ্লিসারাইড কন্টেইন করে, যেটা হার্ট ব্লকের জন্য দায়ী। কাজে আমি যদি রেড মিট ছেড়ে দেই আর তেল ছেড়ে দেই, তাহলে আমার জন্য উপকার হবে। এবং আমি তার সেই পদ্ধতি 1 বছর ফলো করার পরে 1 বছর আমি কোনো রকমের কোনো খাদ্যে কোনো তেল ব্যবহার করিনি। শাক বলেন, তরকারি বলেন, সব পানি দিয়ে। এবং আমি প্রায় 2 বছর 2.5 বছরের মতো কোনো আমিষ টাচ করিনি, কোনো আমিষ না, কোনো রেড মিটও না, কোনো আমিষ টাচ করিনি। তার ফলে পরে আমি আবার যখন এনজিওগ্রাম করেছি, দেখা গেছে যে, এবং উনি কিছু এক্সারসাইজ দিছে, কিছু বায়োকেমিক্যাল দিছে, কিছু ন্যাচারাল থেরাপি দিছে, যেগুলি করার ফলে আমি প্রায় 1.5 বছর পরে আবার সেম টেস্টগুলি করে দেখছি যে আমার সেই ব্লকগুলি আর নাই। তো এই বিষয়গুলি আমি একটু আপনার সাথে, যেহেতু আপনি তেলকে কিছুটা হলেও এনকারেজ করছেন যে তেলে ওমেগা দেয়, তেলে একটা এই সাপোর্ট দেয়, রেড মিট এই সাপোর্ট দেয়। আর শেষে একটা কথা আমি বলতে চাই যে আমি একজন বুদ্ধি প্রতিবন্ধী সন্তানের পিতা। আমার মেয়ের বয়স এখন 48
এবং আমি এই সুইডের মাধ্যমে এসে তাকে শিখিয়ে ধীরে 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 স্টেপ বাই স্টেপ অলমোস্ট একটা নর্মাল মানুষে নিয়ে এসেছি, বিয়ে দিয়েছি, তার সন্তান আছে, তারা ইউনিভার্সিটিতে পড়ে। তার কিন্তু প্রতিবন্ধিত্ব কাটে নাই, তার বিহেভিয়ার প্রবলেম ঠিক হয়েছে, কিছু সাংসারিক কাজ করতে পারে। কিন্তু ডাউন সিনড্রোমের যে বিষয়টা, এটা হলো একটা ক্রোমোজোমাল বিষয়। প্রতিটি মানুষের ব্লাড সেলে 23 জোড়া ক্রোমোজোম থাকে, যার 21 নম্বর ক্রোমোজোমটা এক জোড়ার থেকে একটা বেশি থাকে, ট্রাইসোমি বলে যেটাকে, তার ডাউন সিনড্রোম হয়। ডক্টর ডাউন এটা আবিষ্কার করছেন। আমার আপনার কাছে জিজ্ঞাসা যে মডার্ন সায়েন্স কোনো এমন কিছু আবিষ্কার করছে কিনা যেটা মাতৃগর্ভে থাকাকালে জানা যায় যে এই শিশুটি ট্রাইসোমি ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করবে এবং ডাউন সিনড্রোম হবে, এবং প্রিন্যাটাল স্টেজেই তাকে কোনো রকমের প্রিভেন্টিভ মেজার তার জন্য নেওয়া যায় কিনা? সায়েন্টিফিক্যালি যদি বলতে হয়, দেখেন ট্রাইগ্লিসারাইড একটা আসে হলে সুগার থেকে, এটা তো সুগার থেকে হতে পারে, এটা ফ্যাট থেকে হতে হলে এটা ফ্যাটটা যদি বার্ন করতে না পারে তখন এটা কনভার্ট হতে পারে। সরাসরি টিজিতে কনভার্ট হতে পারে না যদি চর্বি বা ফ্যাটটা। তো তাহলে তো এখানে আর একটা জিনিস হচ্ছে যে তেল এবং চর্বি মানুষের অল্প পরিমাণে প্রয়োজন, বেশি পরিমাণ প্রয়োজন না। এই যে কিটো ডায়েট বলে, আমি বলে আপনারা কিটো করেন, কিন্তু কিটো করতে হবে কিটোর মতো তা না। আপনি কিটোর মতোই তো হচ্ছে, আপনি যদি হেলদি ফ্যাটটা আপনি সবসময় রাখেন, সাথে এনাফ প্ল্যান্ট বেস আপনার মিল থাকে, একটু ব্রাউন রাইস বা হোয়াইট রাইসই হোক না কেন, যদি কোনো মেজর ডায়াবেটিস না থাকে, সাথে লটস অফ সালাদস অ্যান্ড ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল থাকে, ওটা তো কিটো মতোই হচ্ছে। কিন্তু কিটো রাইট রং আমরা না বলি, কিন্তু কিটোর যে গবেষণা, যে কিটোসিস বা কিটোন বডি বা যে বিউটারেট তৈরি হয়, এটা কিন্তু এটা নিয়ে তো গবেষণা দেখা যাচ্ছে এটা আসলেই মানুষের শরীরের জন্য, শরীর গঠনের জন্য বা সুস্থ শরীরের জন্য এটা উপকারী। তাহলে যদি আবার সুগার মেটাবলিজম যে সমস্যা, এটাও প্রমাণিত। এবার আসি যে আপনি যেটা বলছেন যে আপনার 40-এর পরে খাওয়া যাবে না, এটা কিন্তু সায়েন্টিফিক হবে না। কারণ প্রতি মুহূর্তে, এই যে আমরা আজকে বসছি এখানে, এই মুহূর্তে আমার শরীরে অন্তত কয়েক মিলিয়ন কোষ তৈরি হয়েছে। এন্ড আমি যদি আজকে বা গত এক সপ্তাহ যদি তেল না খেয়ে থাকি, কারণ ফ্যাটগুলো শরীরে জমা থাকে, এটা গুড থিং, আপনি ডেলি খেতে হবে তা না, কিন্তু পুরো এক সপ্তাহ যদি না খেয়ে থাকি, তাহলে আজকে যে আমার কোষগুলো তৈরি হলো, সেই কোষগুলো কিন্তু ডিফেক্টিভ হবে। কারণ সেই কোষের যে তৈরি হওয়ার যে একটা মেজর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে ফ্যাট বা চর্বি, বা তো এই যে ফ্যাটি অ্যাসিডটা যদি ডেফিসিয়েন্সি থাকে পুরো উইকে, তাহলে আজকে আমার যে ব্রেন সেল হোক আর হার্ট সেল হোক, যে কোনো সেলের মধ্যে আমার ডিফেক্টিভ হবেই, কারণ কোষ তো তৈরি অসম্পূর্ণ। আপনার যদি দেখেন না, কোভিডের সময় মানুষ কনস্ট্রাকশনে কোনো কাঁচামাল পাচ্ছে না, কাঁচামাল নাই, ঘর তৈরি হচ্ছে, ঘর একটু তৈরি হয়ে একটু ঘর খালি খালি থেকে যাচ্ছে, কাঁচামাল নাই কোভিডের কারণে। ব্যাপারটা এরকম হবে আর কি, যে আমার শরীরের কাঁচামাল অভাব হবে, আমি যদি চর্বি খাবার খাচ্ছি না, তখন আমার শরীরের অনেকগুলো অর্গানে কিছু ডেফিসিয়েন্সি থেকে যাবে। সেই ডেফিসিয়েন্সি তো আপনার ধরা পড়বে পরে, বা ডেফিসিয়েন্সি তৈরি হবে। আর গুড থিং হচ্ছে আপনাকে তেল খেতে হবে তা না, আপনি মাছ খেতে পারেন, আপনি অ্যাভোকাডো খেতে পারেন, অ্যাভোকাডো ফ্যাট আছে বাদামে, ফ্যাট আছে আপনার অনেক জায়গায় ফ্যাট আছে। আমি আরেকটা কথা বলি, শেষ করছি, যেটা অনেকে প্রশ্ন করবে, সেটা হচ্ছে যে রেড মিটের যে নিউট্রিশনটা, যে ভিটামিন B12, জিঙ্ক, অনেকগুলো মিনারেল, তারপরে হচ্ছে যে এটার যে ফ্যাটি অ্যাসিডটা, এটার অত্যন্ত এসেনশিয়াল আমাদের শরীর গঠনের জন্য, কিন্তু খেতে হবে কম। একদম না খেলে সমস্যা হবে না যদি আপনি এটা অন্যভাবে কভার করেন। আপনি যদি অন্য ফ্যাটি ফ্যাট নেন, তাহলে কভার হবে। আপনি যদি একদম সব ফ্যাট বাদ দিয়ে শুধু সবজি, হয়তো বলতে পারেন যে আমি শুধু অ্যানিমাল ফ্যাট বাদ দিয়ে আমি ভিগান ফ্যাট দিব, কারণ ভেজিটেবলের মধ্যে তেল থাকে, যে কোনো ভেজিটেবলে, হ্যাঁ, তাহলে সমস্যা হবে, আপনার B12 ডেফিসিয়েন্সি হবে, কারণ B12 শুধুমাত্র অ্যানিমাল ফ্যাটে পাওয়া যায়। আমার কিডনিতে প্রবলেম হয়েছিল, আমার মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হয়েছিল। তো এটা আমার যখন কিডনি বায়োপসি করা হয়, তখন বামরুনগার্ড হাসপাতাল থেকে আমাকে গমের তৈরি যে কোনো খাবার নিষিদ্ধ করা হলো। তখন এই প্রশ্নই আমি করেছিলাম
যে আমি খাবো কি, যেটা আমাদের মাননীয় মেন্টর মহোদয় তার সুন্দর বক্তব্যে উপস্থাপন করেছেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা যা খাবার খাই, তখন তিনি আমাকে যেটা বললেন যে আপনাকে 3 বেলাই চাউলের তৈরি জিনিস খেতে হবে। এখন আমার লাইফ প্যাটার্ন, আজকে আমি সকালবেলাও নাস্তা করেছি রুটি, কিন্তু সেটা গমের তৈরি না, সেটা চাউলের তৈরি। চাউল ভাঙিয়ে গুঁড়ো করে রুটি তৈরি করে আমাকে খেতে হয়। যখন ওটা সম্ভব না হয় আমাকে সকালের নাস্তা ভাত, দুপুরের খাবার ভাত এবং রাতেও ভাত খেতে হয়। অর্থাৎ 3 বেলায় আমাকে ভাতের উপরে ডিপেন্ড করতে হয়। তো এখন রুচির পরিবর্তনের জন্য আমি এগুলো চেঞ্জ করে নিই। তো আপনার এইটার পক্ষে যে শক্ত যুক্তি আছে সেটা আমি নিজেই এটার একজন পেশেন্ট, এবং সেটা আমি এখানে বললাম যাতে এখানে সবাই আশ্বস্ত হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। নাম্বার 2, উইথ ডিউ রেসপেক্ট, পরিপূর্ণভাবে আপনার প্রতি সম্মান রেখে আমি একটা জিনিস জানতে চাই। এই প্রশ্নটা হয়তো অনেকের মনে আসবে, হয়তো করবে বা করবে না, না করলে পরবর্তী পর্যায়ে একটা বিভ্রান্তিতে ভুগতে পারে। সেটা হলো, আপনি আপনার বক্তব্যে খুব সুন্দরভাবে বলেছেন যে আমেরিকান গভর্নমেন্ট যেটা করেছে সেটা হলো এটা রিসার্চ, দিস ইজ নট ট্রিটমেন্ট, রিসার্চ এতে কাজ করা হচ্ছে। আমি যেটা জানতে চাচ্ছি বিনীতভাবে সেটা হলো বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এবং কনসার্ন যারা আছে অথরিটি, তাদের কাছ থেকে কি এটার সপক্ষে চিকিৎসা চালানোর জন্য বা রিসার্চ ওয়ার্ক করার জন্য পারমিশন নেওয়া আছে কি না? যদি সেটা থাকে তাহলে আপনার সঙ্গে প্রচারণায় আমরাও অংশ নিতে পারবো এবং ব্যাপক ভূমিকা রাখতে পারবো। আর যদি সেটা না থেকে থাকে তাহলে আমি অনুরোধ করব একটা অ্যাপ্লাই করে দিলে যেটা আমাদের এখানে হ্যাজার্ড হয় সেগুলো থেকে রক্ষা পাওয়া যেতে পারে। নাম্বার 3, আমি শেষ করব এটা বলে যে আপনার সঙ্গে বা আপনার যেই অর্গানাইজেশনগুলো বাংলাদেশে কাজ করতেছে, ধানমন্ডির কথা বললেন, এটা ডিটেলস অ্যাড্রেস এবং আপনার সঙ্গে কমিউনিকেশন করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ, ফেসবুক এগুলো ইত্যাদির যে ইয়েগুলো আছে সেগুলোর অ্যাড্রেসগুলো আমাদের দিলে এখানে হলে যারা আছেন তারা পরবর্তী পর্যায়ে উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার বিজি শিডিউলে আপনি বাংলাদেশে এসে যে সার্ভিস দিচ্ছেন ভলান্টারিলি এবং আমাদের এখানে আজকে এসছেন, সেই জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমাদের এই অর্গানাইজেশনের পক্ষ থেকে আমাদের মহাসচিব মহোদয় আপনাকে প্রথমেই ধন্যবাদ দিয়েছেন। আমাদের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমাদের সকলের প্রিয় ফরিদ ভাই এখানে আছেন, তিনি তার বক্তব্য দিবেন। আমিও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে কোনো ভিডিওতে, যে কোনো পেজে আমাদের ক্লিনিকের ডিটেলস দেয়া আছে এবং আমাদের মনির ভাই বা ভাইয়ের কাছে আছে, সবই পাওয়া যাবে। আর হচ্ছে যদি একটা কাজ করা যায়, যদি আমাদের যারা টিম আছে মানে পুরো সবাইকে যদি আমাদের লিঙ্কগুলো পাঠিয়ে দেওয়া যায়, সেটা একটা হতে পারে, সবাই লিঙ্কগুলো পেয়ে গেল। আর আমাদের যেহেতু আমাদের যে ক্লিনিক আছে ধানমন্ডিতে, এটা আমাদের 200 শয্যা বিশিষ্ট হাসপাতালের আমাদের অ্যাপ্রুভাল নিয়ে রেখেছি আমরা, 200 শয্যা। কিন্তু আমরা এখন 20টা করেছি, 20টা শয্যা করেছি, মানে তাও আমরা হলো ওয়েলনেস হাসপাতালের পারমিশন নিয়েছি আমরা। কিন্তু আমরা তো সবাই এমবিবিএস ডাক্তার যারা আছেন সবাই এমবিবিএস ডক্টর, কিন্তু আমরা যেটা করেছি আমরা ওই সার্জিক্যাল কিছু না রেখে আমরা ওয়েলনেস হোম করেছি। আমাদের এখানে যারা আসে তারা ডায়াবেটিস থেকে ভালো হওয়ার জন্য তারা ট্রেনিং নিয়ে যায়, খাবার, লাইফস্টাইল। তো আমরা 20টা বা 22টা করেছি প্রথমতভাবে, বাট আমাদের অবশ্যই 200 শয্যার আমাদের হাসপাতালের পারমিশন নিয়ে আমরা শুরু করেছি। সুইট বাংলাদেশের অনেক স্কুল আছে, সরকারের বিভিন্ন স্কুল আছে, যেখানে আপনার এই সচেতনতামূলক কথাগুলো যদি চলে যায় তাহলে মানুষ অটোমেটিক্যালি, আপনার যে লেকচার থেকে আমি বুঝতে পারলাম যে কোনো কিছুকে জাস্ট যদি শিকড়ে নির্মূল করা যায়, আপনারা যে রুট থেকে যে জিনিসটাকে আইডেন্টিফাই করেছেন, তাহলে এটা অটোমেটিক্যালি সামনের লাইফটাকে আর হ্যাম্পার করে না। সো এমন কোনো পরিকল্পনা বা আপনার প্ল্যান আছে কিনা যে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় এই অ্যাওয়ারনেসটাকে কোনোভাবে ছিটিয়ে দেওয়ার জন্য আপনাদের পক্ষ থেকে আমেরিকান ওয়েলনেস সেন্টার বা আপনাদের কোনো সুযোগ আছে কিনা? ডাক্তার কমিটি যদি তাদের মেডিসিনের ট্রিটমেন্টের পাশাপাশি এই যে ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচগুলো আস্তে আস্তে শিখে ফেলে,
তাহলে আমাদের আর এত বেশি কষ্ট করতে হবে না। ওনারাই পেশেন্টদেরকে বলবে ওকে আমার 30 মিনিট টাইম লাগবে তোমার জন্য, মানে ওষুধ দিবে, খাওয়া শিখাবে এবং লাইফস্টাইল শিখাবে, ওভাবে ফলো আপ করবে, তাহলে তো হয়। এবং যে কোনো আইডিয়া এটা সবার কাছে পৌঁছতে সময় লাগে। এখনও অনেকে ভুল বুঝে আমাদেরকে মনে করেন আমরা মেডিসিনের বিরুদ্ধে। চিন্তা করছেন, এটা সবচেয়ে ওয়ার্স্ট চাচ্ছি সমস্যা। অনেক ডক্টর মনে করেন আমরা মেডিসিনের পক্ষে না। আমরা মেডিসিনের বিরুদ্ধে কেন হব? আমি আমার জীবনের একটা বড় অংশ হারিয়েছি মেডিসিন নিয়ে, পিএইচডি, মেডিকেল পোস্ট ডক, পুরো সময়টা হারিয়েছি আমরা মেডিসিন নিয়ে। আমরা মেডিসিনের বিপক্ষে না, আমরা মেডিসিনটা প্রয়োজন শেষে আর মেডিসিন দেবো না, মেডিসিন প্রয়োজন শেষ মেডিসিন আর লাগবে না, এইটা হচ্ছে আমাদের কথা। যে একটা মানুষ সারাদিন মেডিসিন খাবে, কত মেডিসিন খাবে? নিজেকে যদি চেঞ্জ করে ফেলে তাহলে মেডিসিন আর মেডিসিন লাগবে না। তো এইটাকে অনেকে ভুল বুঝে, হয়তো এক সময় আরও অ্যাওয়ারনেস হবে, নিজ উদ্যোগে ডাক্তাররা চেঞ্জ হবে, ডাক্তারদের এটা নিয়ে পড়াশোনা করবে, এবং এটা হচ্ছেও আসলে। ডক্টর জাহাঙ্গীর কবির আসছে না, উনি তো লাইফস্টাইল নিয়ে কাজ করছে। তো ওয়ার্ল্ড ওয়াইড চেঞ্জ হচ্ছে, বিদেশে আগেও ছিল। আমাদের আমেরিকাতে যারা এমডি করে এরপর তারা একটা ইন্টিগ্রেটিভ একটা রেসিডেন্সি করতে পারে এক্সট্রা, তখন তারা এই ট্রিটমেন্টগুলো করতে পারে। ওর বয়স এখন 16 বছর, তা এখন একটু ডেভেলপ হয়েছে, কিন্তু বয়সে এবং ডেভেলপ হয়, ওর ঘুম কম হয় এবং সর্বক্ষণ সে তার মধ্যেই থাকতে বেশি পছন্দ করে এবং টেলিভিশন বা অন্য এই জিনিসটা দেখার জন্য একটু। আমি ছোটোকালে ওকে ডাক্তার দেখাইছি, যেটা আমার বলার উদ্দেশ্য। সে ডাক্তার মেডিসিন দিত, এমন এক মেডিসিন দিত যে সে খাওয়ার সাথে সাথে ঘুমাই পড়তো। তা পরে আমার আরেক ডাক্তার সাথে আমি আবার পরামর্শ করলাম, ওই ডাক্তার বললো যে ওর ব্রেন তো এমনিই ঘুমানো, তারা যদি ঘুমের ওষুধ দেয় তাহলে তো ঘুমায় থাকে। আপনার কাছে আমার প্রশ্ন বা জানার জন্য যে আমি কি এখন ওকে কিছুদিন যাবত আমি আর ডাক্তারের বা চিকিৎসা বাই দিচ্ছি, এখন কি আমি ডাক্তারের চিকিৎসা বা কি পরামর্শ আমি সেটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। যে কোনো প্রোটিন আমাদের সমস্ত সিস্টেমে ছড়িয়ে পড়ে, আমাদের লিকি গাট হয়ে, গাট পারমিবেল হয়ে। তো এখানে কাজ হচ্ছে আমাদের যে ডাইজেশনটাকে বাড়ানো এবং ঘুমটা আনার জন্য আরেকটা কাজ করতে হয়। আর অনেকগুলো কাজ আছে, যেমন শরীরে ইনফ্লামেশন কমাতে হয়। ইনফ্লামেশন কমানোর জন্য ওমেগাটা কাজ করে। এটা নিয়ে বলছেন ওমেগা কি কেমিক্যাল? না, এটা ড্রাগ না, এটা জাস্ট সিম্পল ওমেগা। ওমেগা নিয়ে মোর দেন 10,000 পাবলিকেশন আছে, যেটা এতই পাওয়ারফুল। আর একটা কাজ কি লিভার যদি হাইপার থাকে, লিভার যদি স্ট্রেসফুল থাকে, তখন ঘুমটা আসে না। তো লিভারকে খাম করার জন্য লিভার ডিটক্স করতে হয়। আবার লিভারের ডিটক্সের জন্য কিছু ন্যাচারাল মেডিসিনও আছে। তো এরপর লিভারের জন্য একটু ফাস্টিং করলেও, একটু আপনি যদি খাবারের কয়েক ঘন্টা পরে ঘুম পাড়ান তাহলে ঘুমটা আসবে। যদি আপনি আবার অনেক সময় অ্যালার্জি, কিছু ফুড অ্যালার্জি থাকলে ঘুমটা আসে না, কারণ শরীরে যদি বডি যদি রিয়েক্ট করে, যদি বডি কোনো খাবারের প্রতি অ্যালার্জি হয়, তো অ্যালার্জি হলেও মানুষ আর ঘুমাতে পারে না, যে কেউ। তো এই 4টা জিনিস বললাম। এটা ছাড়াও শরীরে লবণের অভাব, যদি লবণের অভাব হয় শরীরের পানি ধরে রাখতে পারে না, লবণ পানিটাকে শরীর ধরে রাখে। এই যে 5টা জিনিস বললাম আমি, এই পানি যদি থাকে, লবণ যদি থাকে, তাহলে কি হবে? তাহলে আপনারা দেখবেন তখন আপনার শরীরে যদি পানি ধরে রাখতে পারে, যদি হাইড্রেটেড থাকে, তখন ঘুমটা আসবে। এই যে আমি কথা বললাম, ডাইজেশন, তারপর লিভার ফাংশন, ইনফ্লামেশন, তারপর শরীরে হাইড্রেটেড থাকা, তারপরে হচ্ছে যে বডি ইনফ্লামেশনটাকে কমিয়ে রাখা। এইভাবে আপনার ঘুমটা তখন হয়। মেডিসিন দিয়ে ঘুম পাড়াবেন টেম্পোরারি, ঠিক আছে, কিন্তু আপনাকে এটা সমাধান করতে হবে, না হলে তো না ঘুমে কতদিন থাকবে, মেডিসিন কতদিন খাওয়াবেন, তাই না? এটার সাইড ইফেক্টে আরও সমস্যা তৈরি হবে। আমি সবসময় আমার ক্লায়েন্টদেরকে বলি যে ডায়েট চার্টের কথা বলা হয়েছে, হাইপার অ্যাক্টিভিটির জন্য এটা কতটা জরুরি। ইভেন আমি 1 বছর বিএসএমইউতে প্র্যাকটিস করেছি, ওইখানে আমি দেখেছিলাম যে মেডিসিন নেওয়ার ফলে যে সাইড ইফেক্টগুলো হয়, বাচ্চারা স্কুলে অ্যাটেন্ড করতে পারছে না, সারাদিন ঘুমিয়ে থাকছে। তো ম্যানেজমেন্টটা যে অনেক জরুরি, এটা আমরা সবসময় বলি। তা আপনার মাধ্যমে আজকে জানতে পারলো সব মায়েরা বিষয়টা। তো আমার একটা কোশ্চেন ছিল যে আমরা যখন ক্লায়েন্টকে অনেক কিছুই রেফার করি, যদি আমি স্টিম সেলের থেরাপির কথা বলি, সেক্ষেত্রে আমরা কোথায় এই সেবাটা পেতে পারি, এটার খরচ কেমন, ইভেন এটার প্রসিডিউরটা কি? স্টেম সেলটার জন্য আমাদের ধানমন্ডি শাখায় কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আমরা কমপ্লিটলি আমেরিকাতে প্রসেস করা, আমেরিকান এফডিএ অ্যাপ্রুভ ল্যাবে প্রসেস করা হাই কোয়ালিটি আমরা নিয়ে এসেছি। স্টেমটা আমরা এখানে দিচ্ছি। আর স্টেম সেল দেওয়ার প্রসেসটা হচ্ছে, আগে বলি এটা কোত্থেকে আসে। এটা যখন কোনো মা
হেলদি বেবি বার্থডে জন্ম দেয়, তখন ওই হেলদি মাদারদের যে আম্বেলিক্যাল কর্ড, ওই কর্ড থেকে নেওয়া হয় এবং এটা এমনভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে একটা কর্ড নেওয়ার জন্য 1000 মাকে টেস্ট করা হয়, যে একদম সব দিক থেকে হেলদি, জেনেটিক্যালি, ইনফেকশন ওয়াইজ সব দিক থেকে হেলদি নেওয়ার পাওয়ার পরে ওই কর্ডটা থেকে সেলগুলোকে নেওয়া হয়। এখন আমেরিকাতে একটা জিনিস রুল আছে যে ইউ ক্যান নট অল্টার, মানে ইউ ক্যান নট প্রসেস দ্য সেল, হোয়াট এভার ইট ইজ। তো ওয়ার্ল্ড ওয়াইড অনেক জায়গা হচ্ছে, পানামাতে, ইন্ডিয়াতে, কিন্তু আমেরিকার সেলটা রিয়েল সেল। আর ইন্ডিয়াতে বা বাংলাদেশে অনেক জায়গায় হয় যে কালচার করা হয়, যে আপনি একটা সেলকে আপনি আবার মিলিয়ন বানায় ফেলতেছেন, তাহলে ওই সেলগুলো অলরেডি কালচার্ড, এটা এশিয়ার গ্রো করার আগেই অলরেডি গ্রো করে ফেলছে। তো এই জন্য স্টেম সেলে অনেক কনফিউশন আছে যে কাজ হচ্ছে না। আপনি যদি রিয়েল সেলটা দেন সেটা এসে গ্রো করবে। আপনি যদি অলরেডি গ্রোন সেল দেন, প্রসেস বা অল্টার্ড সেল দিয়ে দেন, এটি শুধু গ্রো করার আগে তো গ্রো করার সুযোগ নেই আর। হ্যাঁ, হয়তো কিছু গ্রোথ ফ্যাক্টর কাজ করে, নট দ্য রিয়েল স্টেম সেল, ইট অলরেডি মাল্টিপ্লাইড অলরেডি, কথা বুঝতে পেরেছেন? আর আমরা দেই হচ্ছে ডিফারেন্টভাবে, এটা ডিপেন্ড করছে বাকলিং বলে মেডিকেল ভাষায়, বাকলিং অথবা ইন্টারভেনাস অথবা ব্রাউন ফ্যাট, ডিপেন্ডিং অন দ্য টাইপ, কমপ্লিকেশনের উপর ডিপেন্ড করে ঠিক করতে হয় বেসড অন দ্য ডেটা। আমি এটা নিয়ে পড়াশোনা করেছি, সার্টিফিকেট নিয়েছি, আই বিন ডুইং ফর লং টাইম আমেরিকাতে। এবং কোভিডের সুবাদে, কোভিডের গুড সাইড ইফেক্টে আমি বাংলাদেশে আসা, আলহামদুলিল্লাহ। তো প্রতি বছর চেষ্টা করছি এগুলো করার জন্য যারা নিতে চায়। তো আর এরপরে হচ্ছে যে তো বললাম, আর বলছেন দামটা তো যেহেতু এটা আমেরিকাতে প্রসেস করা হয়, এই ধরনের মানে বেশ ভেরি সফিস্টিকেটেড প্রসেসের মাধ্যমে যেতে হয়, তো দামটা একটু বেশি এখনও। দোয়া করবেন এক সময় এটা ইনশাল্লাহ আমি সিএমএসে গিয়েছি, ওরা নিজেরা আমাকে বলেছে যে উই ওয়ান্ট টু কোলাবোরেট। তো আল্লাহ জানি কখন শেষ করতে পারবো, এটা করতে পারলে দামটা অনেক কমে আসবে ইনশাল্লাহ। না, মেনলি হচ্ছে কি এখন ওর 10+ বয়স, তা আল্লাহর রহমতে আগে তো কথা টথা তত হইতো না, এখন অনেক কথা শিখছে এবং হাতের লেখাটাকেও শিখছে, লিখতে পারে। তা আসলে যেটা আমরা তো জানি জেনেটিক্যালি প্রবলেম, যেন ক্রোমোজোম প্রবলেম ডাউন সিনড্রোম বেবিগুলা, এবং আমার খুব ইচ্ছা, আসলে আমি এত লেখাপড়া শিখছি, ওর বাবা একজন ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার, গভর্নমেন্ট জব করে, যে মেয়েটাকে কি আসলে কি আমি চেষ্টা করলে মাধ্যম পর্যন্ত নিতে পারবো কিনা বা হাই স্কুল লেভেল পর্যন্ত নিতে পারবো না, চেষ্টা আছে কিন্তু পারে। অনেক সময় দেখা যায় অল্প তো অনেক কিছু কাজ করে, কালকে একটা কবিতা লেখাইতে তার 2 ঘন্টা লাগছে, আবার অনেক সময় সে আধা ঘন্টাও লিখে ফেলে। আচ্ছা, আর মেনলি আরেকটা কোশ্চেন, যেটা আমার মেয়ের যখন 2 বছর বয়স, ওর কিন্তু 2টা হার্ট ছিদ্র ছিল, বিএসডি এবং পিডিএ। তাই আমি শুরু থেকে পিজিতে তার ট্রিটমেন্ট করাইছি, 3 মাস পর পর ইকো করাইতাম, এবং তখন তো 2টা ট্যাবলেট একটা সিরাপ দিয়েছিল, তা বলছে এটা খাওয়াইতে থাকেন, পর আমরা কোনটা বন্ধ হয় দেখার পরে করব। তা ওই ওষুধ খাওয়ানোর পরে দেখা গেছে বিএসডিটা বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় আমি তার করাইছি, পরীক্ষা টরীক্ষা করেছি, ল্যাবেট থেকে শুরু করে, কিন্তু শেষে শিশু হাসপাতাল তখন তার বললো যে পিডিএটা বন্ধ হবে না। তখন আমার এক ডক্টর যে শিশু বিশেষজ্ঞ, সে বললো যে পিজি হাসপাতাল, তখন 4 জন হায়দ্রাবাদ থেকে ইন্ডিয়ান ডক্টর আসছিল, ক্যাম্পিং চলতেছিল, বলতেছে এই ক্যাম্পিংয়ে আপনার মেয়ের অপারেশনটা করান, অল্প তো লাগবে, ভালো হবে। তো করাইছি, পিডিএটায় তার বুকে ডিভাইস বসানো আছে। তা প্রশ্নটা হচ্ছে যে তার যে বুকে যে আমার ডিভাইসটা বসানো হচ্ছে পিডিএতে, যে ওদের ভবিষ্যতে কি এটার কোনো সমস্যা হবে না কোনো। আর আমার মেয়েকে আসলে কতটুকু আমি ডেভেলপ করতে পারবো অ্যাজ এ ডাউন সিনড্রোম বেবি, কিন্তু সে তার অ্যাক্টিভিটি সবাই বলে যে খুব ভালো, সে অনেক স্মার্টও বলে, সব দিকে মোটামুটি অনেক ডাউন সিনড্রোম বেবি আমি অবজার্ভ করি, তো তাদের থেকে আমার মেয়ে অনেকটাই অ্যাডভান্স আছে। হেলথি ব্রেন হবে, তার সব কিছু ইমপ্রুভমেন্ট দেখবেন অনেকখানি। এবং স্টেম সেল আপনার হেলদি সেল তৈরি করার জন্য, হেলদি ব্রেন সেল তৈরি করার জন্য ভেরি মাচ প্রুভেন ওয়ার্ল্ড ওয়াইড। স্টেম সেল থেরাপি আপনার নিউ ব্রেন সেল তৈরি করবে, এবং নিউ ব্রেন সেল তৈরি হলে আপনার ক্রোমোজোম নিয়ে চিন্তা করার দরকার নেই, ক্রোমোজোম আপনি চেঞ্জ করতে পারবেন না, কিন্তু নিউ ব্রেন সেল তৈরি করতে পারবেন। দ্যাট শুড বি ইউর গোল। তাহলে তার ইমপ্রুভমেন্ট দেখবেন। ইউসি, এই জন্য বলতেছি এটাকে বলা হয় স্পেকট্রাম। কতটুকু ইমপ্রুভ হবে ইউ ক্যান ট্রাই, ইউ ক্যান সি। এটা ডায়াবেটিসটা দেখবে ভালো হয়ে যাবে এরকম কিছু না, এই ব্যাপারটা ডে বাই ডে ইমপ্রুভ হবে যদি হেলদি ব্রেন সেল তৈরি হয়, রাইট।
যে আমার আম্মুর হাঁটুতে অনেক ব্যথা, ওনাকে নি রিপ্লেসমেন্ট করতে বলা হয়েছে। তো স্টেম সেল থেরাপির কথা আমরা শুনেছি, বাট আমরা শুনেছি যে এটা স্টেরয়েড দিয়ে করার কারণে আপনার পরবর্তীতে টিউমারে আক্রান্ত হয় বা অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তো সে কারণে আমরা আগাতে পারিনি। তো আপনি কি একটু বলতে পারেন যে এটার আসলে পার্শ্ব প্রতিক্রিয়া কি, বা এটা কি আমরা নিব কি না এই চিকিৎসাটা? এটা এত সিম্পল, কোনো কেমিক্যাল নাই, কোনো ড্রাগ নাই এখানে, এটা কোনো গ্রোথ ফ্যাক্টর, এটা শুধু গ্রোথই করতে পারে, যেটা যে গ্রোথ, এটাকে বলা আনডিফারেন্সিয়েটেড, যেখানে গ্রোথ প্রয়োজন সেখানে গ্রোথটা করে। তো এটা কোনো সাইড ইফেক্ট পাওয়া যায় নাই। যদি বলেন যে আমি তো গুগল করে দেখেছি সাইড ইফেক্ট আছে, সেটা হচ্ছে স্টেম সেল অনেক টাইপ আছে। মানুষ প্রাণী থেকে স্টেম সেল নিচ্ছে, মানুষ অ্যাডাল্ট থেকে নিচ্ছে, মানুষ পাতা থেকে নিচ্ছে, মানুষ এটাকে মডিফাই করছে। দ্যাটস ওয়াই স্টেম সেলটা ভেরি মাচ কনফিউজিং। এবং হয়তো আমরা আমেরিকান যে মানে সফিস্টিকেটেড মেথড তৈরি করা বলেই আমরা আমাদের ফলগুলো পাচ্ছি, এবং আমাদের কোম্পানি লক্ষ লক্ষ পেশেন্টকে দিয়েছে, কোনো সার্টিফিকেট পাওয়া যায়নি। আমি বারবার এনে কথা বলেছি কোম্পানির সাথে, কোনো সার্টিফিকেট পাওয়া যায়নি। আর স্টেম সেলের সাথে জয়েন্টের কথা বলি, ভেরি ইন্টারেস্টিং। আমি একটা পেশেন্টের গল্প বলে বুঝতে পারবেন। ওই পেশেন্টের ছেলের বিয়ে, বাংলাদেশে বিয়ে করা হয়ে, ছেলে থাকে লন্ডনে, থাকে নিউ ইয়র্কে। তো দীর্ঘদিন থেকে উনি তো সবসময় ব্যান্ডেজ পরেই হাঁটতে পারেন না। হ্যাঁ, তো কোমরেও একই জিনিস, মানে যদি সাপোর্ট না দিয়ে উনি হাঁটতে পারতো না। কিসে বাংলাদেশে আসবে, দাঁড়াতে পারতো না। তো আমি ওনাকে 3টে স্টেম সেল দিলাম, 2 পায়ে 2টো, ব্যাকে 1টা। উনি 1 সপ্তাহ পরে তার ছেলের বিয়ে ঠিক করে বাংলাদেশে এসে ওয়েডিং ঠিক শেষ করে চলে গেছে। উনি বলছে যে একটা স্টেম সেল দেওয়ার কয়দিনের মধ্যেই উনার পেইন 100% চলে গেছে, 100%। এটা হচ্ছে একটা এক্সাম্পল অনেক আছে। তার স্টেম সেলের গুড থিং হচ্ছে, স্টেম সেল যদি লোকালে দেওয়া হয়, এটা শুধু একটা সেলই এনাফ, যেটুকু প্রয়োজন সেটুকু রিজেনারেট করার জন্য একটা সেলই এনাফ। তবে স্টেম সেল জয়েন্টের জন্য আমাদের ডাক্তাররা এখনো ট্রেন না বাংলাদেশে। এটা আপনাকে লাগবে, আপনার ওই যে ফুল MRI করতে হবে, সো দ্যাট দে ক্যান ইনজেক্ট প্রপারলি। তো স্টেম সেল জয়েন্টের জন্য খুব কার্যকর। নি রিপ্লেসমেন্ট এটা সমাধান না। সমাধান হচ্ছে আপনার লাইফস্টাইল, ডায়েট চেঞ্জ করেন, লোকালি রিজেনারেট করেন, এটা পার্মানেন্ট সমাধান ইনশাআল্লাহ। সারা দেশেই স্পেশাল স্কুলও তৈরি করা হয়েছে এই শ্রেণীর বাচ্চাদের জন্য, তাদের ডেভেলপ করার জন্য। কিন্তু এই বাচ্চাদের মূল যে সমস্যা, আমি গ্রামে গঞ্জে দেখেছি, যারা মানে মা বাবারা এবং পরিবারের অন্য সদস্যরা এই ধরনের বাচ্চাদেরকে সরাসরি বলে, হাবা, বুদ্ধি নাই, এদের কোনো ভবিষ্যৎ নাই, এদের দিয়ে কিছু হবে না, এই যে ডিটোরেট করে একেবারে পরিবার থেকেই, কম বয়স থেকেই, এদের কোনো ভবিষ্যৎ নাই। বাট সুইট বাংলাদেশ এদেরকে ট্রেন আপ করে স্পেশাল স্কুলগুলোতে স্পেশাল এডুকেশন ট্রেনিং দিয়ে তাদেরকে বড় করছে এবং তাদের অনেক পারফরমেন্স ডেভেলপ করছে। এবং এই বাচ্চারাই কিন্তু সাংস্কৃতিক এবং ক্রীড়া জগতে ওয়ার্ল্ড স্পেশাল অলিম্পিক্সে অংশগ্রহণ করে স্বর্ণপদক জয় করে বাংলাদেশের গৌরবান্বিত করছে। তো এদের এই যে ডেভেলপমেন্টটা এই দিক থেকে হচ্ছে। আপনি আজকে এখানে অটিস্টিক, ডাউন সিনড্রোম এদের নিয়েই কথা বলেন বেশি, কিন্তু আমার যে মূল কথা যে ইন্টেলেকচুয়ালি ডিসেবল কেন বলা হয়, যে এদের বুদ্ধিবৃত্তীয় ক্ষমতা কম, জন্মগত অবস্থা থেকেই তৈরি হয়, এদের বুদ্ধি কম, এদের আইকিউ লেভেল এদের নাই, যে লেভেলে থাকার দরকার সেরকম নাই, এই জন্য এদের সমস্যাগুলো দেখা দেয়। এখন একজন শিশু যদি কোনো পরিবারে এরকম সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু বাবা মা তো আশা করে সে বড় হবে এবং আরেকজন স্বাভাবিক বাচ্চাদের মতোই সেও ডেভেলপ করবে, সেও তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লাইফ লিভিং, এগুলি মানে কোয়ালিটি লাইফে সে চলে যাবে, সেটাই তো সবাই অ্যাসপেক্ট করে। এখন আপনার পরামর্শ কি এই বিষয়ে, যে অবশ্যই যে আইকিউ লেভেল কম, তো সেই ক্ষেত্রে বা আমরা কি করতে পারি যাতে তারা একেবারে নিরুৎসাহিত না হয়ে যায়? এখানে ব্রেনটা গ্লো হয়ে যাবে, আপনার ব্রেনটা কাজ করবে না তো আপনার যে গ্লুটিন, হ্যাঁ, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ব্রেক করতে পারে। আর মিট ফ্রাই, যারা মাংস পুড়িয়ে খাওয়ান বা ভাজা মাংস খাওয়ান, এটা তো ব্রেনকে এক্সোটক্সিন বলে, এটাকে ব্রেনের সেলগুলোকে এক্সাইট করে ব্রেনকে সেলগুলো মেরে ফেলে। তো হাবাগুলো তো আমরাই বানাচ্ছি। আর যদি তাই না করি, এগুলো হবে একটা আইনস্টাইন, এগুলো হবে ইলন মাস্ক, যারা পৃথিবীর সেরা এন্টারপ্রেনর, পৃথিবীর সেরা মানুষ।
তাহলে আমাদের কি প্রয়োজন? আমাদের ডায়েটটা চেঞ্জ করে ফেলতে হবে। এবং বারবারই বলেছি যে নিউ ব্রেন সেল, যেটাকে বলা হয় নিউরোজেনেসিস করার জন্য স্টেম সেল ইজ এ মিরাকল। আল্লাহ ইজ মার্সিফুল। আজকে মানুষের এই ভুলের কারণে, যে ভুলের কারণে আজকে এই ব্রেনের এই রোগগুলো এসছে, আবার যেগুলো জেনেটিক্যালি হয়েছে, জেনেটিক্যালি একটা মানুষ যদি অটিজম হয়, এটার স্টেম সেলের সমাধান খুবই সহজে সম্ভব। আবার যেগুলো আমরা তৈরি করছি যে খাবারের ভুলের কারণে, এদের জন্য শুধু স্টেম সেল না, এদের জন্য খাবারটাও চেঞ্জ করতে হবে, যাতে করি আমরা ড্যামেজটা কমাতে পারি। আমরা যদি ঘরটা খালি জোড়াই লাগাই, ঘরটার মধ্যে ক্লিন করি, প্রিপেয়ার করি, যদি ভাঙ্গা না বন্ধ করা করি, জোড়া লাগালে কাজ হবে না। ব্যাপারটা এরকম আর কি। অ্যাওয়ারনেসের জন্য যে উপদেশ দিয়েছেন, আমরা সারা জীবন আপনার জন্য কৃতজ্ঞ থাকবো। আপনি ভালো থাকুন, দীর্ঘজীবী হন, এবং আমাদের সারা বাংলাদেশের মানুষগুলা, অসহায় মানুষগুলা যাতে সেবা সুযোগ পায়, সে আশা করি আপনার কাছে ভবিষ্যতের জন্য আশা করি আপনি আমাদেরকে ফেলে দিবেন না।